আমি যখন অনলাইনে এই ধরনের চিন্তাভাবনা করেছি, অনেকে শুনে হাসাহাসি করেছে যে অনলাইনে আবার কীভাবে টক শো হয়। যে জিনিসটা কেউ করছে না সেটাই আমি করার চেষ্টা করি। ৮০-৮৫ ভাগ আমি আমার জীবনে এরকম চ্যালেঞ্জিং বিষয়গুলিতে সাকসেস হয়েছি। আমাদের টক শো, আমাদের কনসেপ্টের কাছে যখন তারা হেরে যাচ্ছে যে না ওখানে তো ফেস দেখবে বলে সবাই মানুষ দেখছে এবং অতিথিরাও যাচ্ছে, আমাদের এখানে কেউ আসছে না, এই চাপে তারাও আস্তে 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 বিরোধী দলীয় নেতাদেরকে নেওয়া শুরু করলো। আমি সবসময় মানে কিছু ইনোভেটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করি যে কোনো ক্ষেত্রে। আমার সকল কর্মক্ষেত্রেই মানে কপি করাটাকে আমি খুব বেশি পছন্দ করতাম। আমার যে কোনো কাজের মধ্যে, যে কোনো চয়েসে, যে কোনো কর্মকাণ্ডের মধ্যে আমি সবসময় চাইতাম যে নতুনত্ব কী আছে, কী করবার মতো সুযোগ আছে। আমি যখন অনলাইনে এই ধরনের চিন্তাভাবনা করেছি, অনেকে শুনে হাসাহাসি করেছে যে অনলাইনে আবার কীভাবে টক শো হয়। এবং অনলাইনে যখন আমি ইনভাইট করতাম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মানুষদেরকে, তারা বলতো অনলাইনে আবার কীভাবে যুক্ত হয়, আমি আছি বাংলাদেশে, আপনি অনলাইনে কেমনি টক শো করবেন। তখন বুঝাতে হতো যে না, আমি ব্যবস্থা করবো, আপনি শুধুমাত্র বসে থাকবেন আপনার ফোন দিয়ে বা আপনার কম্পিউটার দিয়ে যুক্ত হবেন। এইভাবে করতে করতে অনলাইনটাকে তখন খুব তাচ্ছিল্যের সাথেই দেখা হতো, মানে খুব ইম্পর্টেন্ট দিত না। বিশেষ করে ফেসবুকে আবার কীভাবে, ফেসবুকটা মনে করতো বাচ্চাদের একটা খেলা। বিশেষ করে যারা একটু পাওয়ারফুল লোক ছিল, যারা রাজনৈতিকভাবে একটা অবস্থানে ছিলেন, সরকারি দল বিরোধী দল, তারা এটাকে খুব বেশি গুরুত্বের চোখে দেখতো না। কিন্তু আমি এটাকে ওরকমভাবে হালকাভাবে শুরু করলেও আস্তে 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 মানুষের এটার প্রতি একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। এরপর থেকে পথ চলা শুরু সে ফেস দ্য পিপলের। শুধুমাত্র খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এর মানে নিচের পর্যায়ের যত নেতা আছে দুই বড় সংগঠনের এবং জামাত ইসলামের, এমন কোনো পর্যায়ের নেতৃবৃন্দ বাদ নেই। এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার গুরুত্বপূর্ণ পর্যায়ের মানে মানুষজন আমাদের এই ফেসবুক। হ্যাঁ ভাই, আমরা সেটাই দেখেছি যে আপনি মোটামুটি সকল সরকারের আমলেই উভয় পক্ষকে কানেক্ট করে টকশো করেছিলেন। এটা একটা ম্যাজিক্যাল এবং মিরাক্কেল ব্যাপার ছিল, যেটা অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়াতে হয়তো অনেকেই সাহস পেত না বা কম পরিসরে করতো, কিন্তু আপনারটা ছিল অনেক ভাস্ট আকারে। এই যে ম্যাজিক্যাল বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করতেন? এটাই ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং একটা বিষয়, যে যেখানে মেইনস্ট্রিম মিডিয়া বলতে আমরা মেইনস্ট্রিম বলতে আসলে বাংলাদেশে টেলিভিশন, সরকারি কি বলে এটাকে, লাইসেন্সড টেলিভিশন যে চলে বাংলাদেশে, এদেরকে আমরা মেইনস্ট্রিম বলি। মেইনস্ট্রিম বলতে আসলে ওই শব্দটা আমি কোনোভাবে অ্যালাউ করি না। মেইনস্ট্রিম এখন ফেসবুক আর মানে এই অনলাইন যে মিডিয়া, এটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মেইনস্ট্রিম বলে আমি মনে করি। যাক, তৎকালীন সময় মেইনস্ট্রিম বলতো ওই বাংলাদেশি টেলিভিশন। তখন আপনার মনে আছে যে শেখ হাসিনার আমলে কিন্তু এই 18-19-এর দিকে বা 20-এর দিকে কিন্তু একদম পুরোপুরি বিরোধী দলকে কোনো টেলিভিশনে নেওয়াই নিষিদ্ধ ছিল। গোয়েন্দারা মোটামুটি একটা নির্দেশনা, লিখিতভাবেও নির্দেশনা দিয়ে দিয়েছিল যে কোনো টেলিভিশনে বিরোধী দলীয় জামাত ইসলামের প্রশ্নই ওঠে না। জামাত ইসলামের নাম নেওয়া তো তখন পাপ ছিল। তবে বিএনপির যাই একটু ছিল সেটাকেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। 71 টেলিভিশনে তো যাওয়া, সেখানে একদম সম্পূর্ণ ব্ল্যাক লিস্টেড ছিল, সম্পূর্ণ ব্ল্যাক আউট ছিল বিএনপির পার্ট। আর অন্যান্য টেলিভিশনও খুব মানে পিক অ্যান্ড চুজ, এবং যারা ব্যালেন্সড রাজনীতি করেছে তখন, যারা দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বেশি কঠিন কথা বলতো না, তাদেরকে নিয়ে তাদের এই যে বিরোধী দলীয় একটা টেস্ট টকশোতে দিত। এটাও সংকুচিত হয়ে গেছিল শেষের দিকে, এটাও নিত না। একচেটিয়া মোটামুটি আওয়ামী লীগ পুরো তথাকথিত মেইন স্ট্রিমটাকে আওয়ামীকরণ করে ফেলেছিল। এটা একটা হাসিনা মিডিয়া তৈরি করে ফেলেছিল। সেখানে আমি চিন্তা করেছি যে না, কিভাবে বিরোধী দলগুলোকে কথা বলবার একটা স্কোপ করা যায়। এটা শুধু তো চিন্তার বিষয় না ভাই, এটা অনেক সাহসিকতার একটা বিষয়। না, সাহসিকতার কারণ হলো, আমার সাহসিকতার জায়গা তো ধরুন কারণ আমার সবসময় চ্যালেঞ্জিং বিষয়গুলোকে আমি নেওয়ার চেষ্টা করেছি। আমার এটা সাহস বলবেন না কি বলবেন জানি না, আমি মানুষটাই ন্যাচারালি এরকম। যে কোনো ধরনের যেটা 10 জন করতে চায় না, সেটা আমি করতে সবসময় বেশি আগ্রহী হই। এবং সাকসেস রেটও খারাপ না, মোটামুটি 80-85 ভাগ আমি আমার জীবনে এরকম চ্যালেঞ্জিং বিষয়গুলিতে সাকসেস হয়েছি। তো সেই জায়গা থেকে সেই একইভাবে একই লক্ষ্যে আমি সাহসিকতার সাথে বা যেভাবে আমার প্রচেষ্টা চালিয়েছি এবং সাকসেস হয়েছি। মোটামুটি বাংলাদেশে কোনো মিডিয়াতে আমার মনে নাই যে
সকল প্রধান দলের যারা একদম কঠিন প্রতিপক্ষ তাদেরকে একসাথে করে জাতীয় ইস্যুর উপরে কথা বলে এবং একটা সমাধানের পথ বের করা, এটা কিন্তু খুব কম টকশোতে, টকশোগুলি একটা শো এর মতো হতো, এটা একটা আনন্দের বিষয় হয়ে গেছে। একটা এখানে মনে হতো যে না, এখানে একটা নাটক যেভাবে মানুষ দেখে, টকশোটা এরকম দেখা শুরু হয়, দেখেই শান্তি, শুনেই শান্তি, সবাই ঝগড়াঝাটি করছে, বিতর্ক করছে, কিন্তু কোনো সমাধান আসতো না। কিন্তু আমি টকশোর মাধ্যমে যে আসলে যে কোনো ধরনের সংকট সমাধানের জন্য আলোচনা করে একটা পথ বের করা যায়, এটা আমি চেষ্টা করেছি এবং করেছি অনেকভাবে। এবং এই যাত্রাকালে ভাই আপনার কখনো মনে হয়েছে কিনা আপনার নিরাপত্তাহীনতায় কখনো ভুগেছেন কিনা, এতবার চ্যালেঞ্জিং কাজ করছেন? না, নিরাপত্তাহীনতা তো ছিলামই, মানে তবে আমি নিরাপত্তাহীনতার ব্যাপারটা ওরকম শুরুতে বা আজ থেকে আরো 2-3 বছর আগে, এই 24-এর আন্দোলনের শুরুর 6 মাস আগেও আমি নিরাপত্তাহীনতার বিষয়টা কাভার করেছি। বিকজ একমাত্র ফেস দ্য পিপলই আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কখনো কোনো পার্শিয়ালিটি করেনি। এমন না যে আওয়ামী লীগকে আমি আওয়ামী লীগের চাটুকারিতা করেছি বিকজ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেরকম জিনিসটা আমার মধ্যে ছিল না। আমি সমানভাবে সমান সুযোগ দিতাম, যারা আমার প্যানেলিস্ট ছিল সে যে দলেরই হোক, তাকে সমান সময় দিতাম, সমানভাবে তাকে কথা বলবার সুযোগ দিতাম। শুধুমাত্র কেউ যদি একে অপরকে অপমানজনক কোনো অবস্থা তৈরি করতো, তখনই শুধুমাত্র আমি ইন্টারভিন করতাম, আদারওয়াইজ আমি কিন্তু ইন্টারভিন করতাম না। কারণ আমি মনে করতাম যে আমার বাংলাদেশে তো কথা বলার স্বাধীনতা তেমন নাই, কিন্তু আমার এই একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করি যেখানে বিরোধী দলগুলো অন্ততপক্ষে সরকারি দলের প্যানেলিস্টের সামনে স্বাধীনভাবে কথা বলবার একটা সুযোগ পান। 100% প্রায়োরিটি দিয়েছি, যেটির ফলাফলও পেয়েছি। এবং এই স্বাধীনভাবে কথা বলবার একটা প্ল্যাটফর্ম টকশো যে মানে কতটা উপভোগ্য, মানুষ এটাকে কতটুকু ভালোবাসতে পারে বা এটাকে নিতে পারে, এটা আমি প্রমাণ করেছি। যে কারণে দেখেন এই ফেস দ্য পিপলের মানে টকশোর মানে এতই দর্শক সংখ্যা বৃদ্ধি পেয়েছিল যে মেইন স্ট্রিম মিডিয়া দর্শক শূন্যতা পড়ে গিয়েছিল, চ্যালেঞ্জে পড়ে গিয়েছিল তারা, যে কি ব্যাপার, মানে সব দেখে সব দর্শক এখন অনলাইন বেসড হয়ে অনলাইনমুখী হয়ে যাচ্ছে। এরপরে আপনি দেখেন, আমি এগুলো তো সবই রেকর্ডেড, এগুলো সবই মানে এমন না যে আমি বানিয়ে বলছি, কারণ এগুলো সব আমাদের সব রেকর্ড আছে। ফেসবুক বলে সেই ইউটিউব চ্যানেলে গেলে দেখা যাবে যে তৎকালীন সময়ে আমরা কি কি প্রোগ্রামগুলো করেছি, তৎকালীন সময় কি কি চ্যালেঞ্জ ছিল, যাদেরকে নিয়ে করেছি তারা কেমন ছিল। এরপর ওই যে হাসিনা বলে নিষেধাজ্ঞা ছিল যে না, এইসব লোকদেরকে, বিরোধী দলীয় এইসব নেতাদেরকে টকশোতে আনা যাবে না। আমাদের টকশোর আমাদের কনসেপ্টের কাছে দেখা যাচ্ছে যে একটা যখন তারা হেরে যাচ্ছে যে না, ওইখানে তো ফেস দেখবে বলে সবাই মানুষ দেখছে এবং অতিথিরাও যাচ্ছে, আমাদের এখানে কেউ আসছে না, এই চাপে তারাও আস্তে 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 বিরোধী দলীয় নেতাদেরকে নেওয়া শুরু করলো যে না, আমরাও আস্তে আস্তে একটু ব্যালেন্স, এই যে একটা ফ্লোর তৈরি করে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে যে আস্তে আস্তে মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু আমরা দেখেছি টকশোগুলি আবারও উপভোগ্য তৈরি করার চেষ্টা করেছে। জানি না তারা কতটুকু সফল হয়েছে, কিন্তু তৎকালীন সময়ে বিরোধী দলীয় নেতাদেরও তেমন কোনো উপায় ছিল না, তারাও কিন্তু গেছে। অনেক মানে হোস্টের অনেক পার্শিয়াল অবস্থান থাকা সত্ত্বেও কিন্তু একটা জায়গা তৈরি করবার ক্ষেত্র তৈরি হয়েছিল আমাদের কারণে, বিকজ মেইন স্ট্রিম মিডিয়া অনেকটাই জনগণ থেকে দূরে সরে গিয়েছিল। আমাদের কারণে মেইন স্ট্রিম মিডিয়া আবার জনগণকে কাছে টানবার উপায় হিসেবে একটা ব্যালেন্স জায়গা তৈরি করেছিল।